ভাই শুধু আমার একটা স্টেশনের পিছনে আমার প্রায় 15,000 থেকে 20,000 টাকা চলে গেছে, শুধু একটা স্টেশনের পিছনে। যেখানে আমি অফিসিয়াল অথরাইজার দিয়ে যখন আসলাম, ওরা আমার কাছ থেকে একটা টাকা নেয় নাই। তো সাইপ্রাসের জন্য যে মেইন বিষয়টা হচ্ছে আপনার আইএলস মাস্ট বি লাগবে। অনেক এজেন্সি আছে যারা বলবে যে আপনার আইএলস ছাড়াই ওরা পাঠিয়ে দিবে, আহ এরা হচ্ছে ধান্দাবাজ ভাই। আমার ক্যারিয়ার যদি করতে হয়, আমার নিজেকে যদি বিল্ড করতে হয়, তাহলে অবশ্যই আমাকে দেশের বাইরে আসতেই হবে। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থা আমি দেখতে পারি না ভাই, এটা আমার সহ্য হয় না। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা রিসেন্ট একটা সিকোয়েন্স শুরু করেছি যে বিভিন্ন কান্ট্রিতে, আসলে পুরো বিশ্বের যে যে কান্ট্রিতে বিভিন্ন আমার ভাই ব্রাদার্স আছে, তাদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং তাদের রিয়েল এক্সপিরিয়েন্সটা আমি তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। কারণ আমি হুমায়ুন দেখা যাচ্ছে ইন্ডিয়া, দুবাই থাকছি, কম্বোডিয়া থাকছি, আমি এই সকল কান্ট্রির জিনিসগুলো জানি। সো আমি অস্ট্রেলিয়ার জিনিসগুলো জানবো না, এটা ন্যাচারাল। আমি চায়নার জিনিসগুলো জানবো না, আমি ইউকের জিনিসগুলো জানবো না। সো ওই জিনিসগুলো আমি আপনাদেরকে একজন করে মানুষ নিয়ে আসতেছি যারা আসলে ওই সকল জায়গাগুলোয় থাকে এবং তারা ওই সকল জিনিসগুলো একটু হলেও বোঝে। সো ওই সকল মানুষগুলোর কাছ থেকে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে আছে সাইপ্রাস থেকে একজন আমাদের ছোট ভাই। সো আমরা তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনবো এবং আমরা আমাদের মতো ডিসকাস করবো। আশা করি এইখান থেকে আপনাদের জানার বা বোঝার বা মানে ইনফরমেশন নেওয়ার অনেক কিছু থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। সো আসসালামু আলাইকুম আব্দুল, ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই তো চলতেছে এবং মানে লিস্ট আমি আপনাকে অনেকদিন পর পাইলাম, যদিও বা আপনার সাথে আমার পরিচয় অনেক আগের এন্ড আপনার সাথে আমার কথাবার্তাও হয়েছে। তো আপনি রাইট নাও সাইপ্রাসে আছেন এবং আপনার জিনিসগুলা আমি চাচ্ছি যে মানুষ জানুক। কারণ ছোটখাটো একটা প্ল্যাটফর্মে আমি চালাই, so আমি চেষ্টা করতেছি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে রিয়েল ইনফরমেশন গুলা দেওয়ার। So আমি যেহেতু সাইপ্রাসে থাকি না, সো সাইপ্রাসে আপনি থাকেন, আপনি সময় দিচ্ছেন। সো আজকে টোটালি স্টেজটা আপনার, আপনি আপনার মতো করে জিনিসগুলো বলবেন, যে জিনিসগুলো আসলে আপনার আমার মতো মানুষ যারা বাংলাদেশ থেকে ইন ফিউচার সাইপ্রাসে বলেন বিভিন্ন কান্ট্রিতে যেতে চায়, তারা যাতে ওই ইনফরমেশন গুলো আমাদের থ্রুতে জানতে পারে। সো প্রথমেই যে বিষয়টা সেটা হলো আপনার পরিচয়। আপনি বাংলাদেশে কোথায় থেকে আসছেন বা কোথায় আপনি থাকেন বা কি করতেন? ওকে। তো ভাই, আমি হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। আমি বাংলাদেশের ঢাকাতে, ক্যাপিটাল সিটি যেটা ঢাকাতে, সাভারে থাকতাম। বর্তমানে আমি এখন আছি সাইপ্রাসে। আম, হ্যাঁ, এইটুকুই ভাই আমার নর্মাল পরিচয় আর কি। আমি সবাইকে যা রাইট, বলি। নর্মাল থাকাটাই সবসময় ভালো, বিকজ আমরা সবাই এখন ওই অবস্থায় যাই নাই। তো পরের যে বিষয়টা সেটা হলো আপনি সাইপ্রাসে রাইট নাও যেটা করতেছেন, আপনি বাংলাদেশে কতটুকু পড়াশোনা করেছেন বা বাংলাদেশে কোথায় থেকে পড়াশোনা করেছেন, এই জিনিসটা যদি বলতেন। মানে এক কথায় বাংলাদেশে আপনার একাডেমিক অ্যাক্টিভিটিস কি ছিল? ওকে। তো বাংলাদেশে হচ্ছে আমি ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করার পরে দেন আমার নিজের ভিতরও একটা শখ ছিল যে দেশের বাইরে চলে যাব, কিন্তু মেইনলি আমার ভাইয়ার বেশি শখ ছিল, আমার ভাইয়া এবং আমার প্যারেন্টস এর। তো আমার ভাইয়া বর্তমানে থাকে অস্ট্রেলিয়াতে, ওই আমার থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে গেছে। তো ওই আমার ইন্টারনেট কমপ্লিট করার শেষে ওই বলতেছে যে তাহলে তুমি আইএলটিএস করো, আইএলটিএস করার পরে তুমিও দেশের বাইরে চলে আসো। দেন আমার এক সময় মনে হলো যে না, আইএলটিএস মেবি একটু কঠিন, আমার জন্য একটু প্যারা হয়ে যায়। তো আমি পিটিই দিছিলাম ভাই। পিটিই তো ওরকম ভালো রেজাল্ট করতে পারি নাই। দেন দেশের পরিস্থিতি আপনি জানেন যে দেশের পরিস্থিতি একটা অ্যাবনর্মালের দিকে তৈরি হয়ে গেল। দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, ইভেন সব দিক থেকে ভিসা রেশিও ভালো ছিল না। তো এই সব দিক দিয়ে বিবেচনা করে দেন এক সময় মাথায় এরকম চিন্তা আসলো কি, যে আমি হয় দুবাই চলে যাব নয় মালয়েশিয়া। আমার হাতে আর কোনো অপশন ছিল না, আমার সব দিক দিয়ে ব্লক হয়ে গেছিল। দেন এরকম থাকার পরে আমি যেমন আপনার সাথে কন্ট্যাক্ট করছিলাম, দুবাইয়ের অনেক ভিডিও দেখার পরে এর মাঝখানে আপনার ভিডিওতে সবচাইতে ইনফরমেটিভ মনে হলো। দেন আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করলাম। আহ এরপরে একটু নিজেকে চিন্তা চিন্তা ভাবনা দিতে দিতে একটা একটা সময় ভাবলাম যে না, দুবাইয়ের থেকে বেস্ট অপশন কি হতে পারে। দেন এক রাতের চিন্তা ভাবনায় চোখে পড়লো সাইপ্রাস। সাইপ্রাস নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে দেন বাংলাদেশ, আপনি জানেন যে ভাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। বাংলাদেশ এত পরিমাণ বেশি দালাল ভাই, এত পরিমাণ বেশি দালাল। আমি যদি মানে এখানে না আসতাম বা এইখানে কাজ যদি না শুরু করতাম, আমি কখনোই বুঝতে পারতাম না যে একটা দেশে কি পরিমাণ দালাল থাকতে পারে। আমি এই সামান্য সাইপ্রাস আসার জন্য প্রচুর ঘোরাঘুরি করছি। আপনার যে মেইন ইনফরমেশন ভাই, একটা সাইপ্রাস আসার জন্য কখনো একটা স্টুডেন্টের ফাইল ওপেনিং চার্জ লাগে না।
স্টুডেন্ট ফাইল প্রসেসিং যে সার্ভিস চার্জ যেটা বলে আমরা, ওইটা কিন্তু লাগে না। কিন্তু বর্তমান বাংলাদেশে এমন এমন দালাল আছে যারা কিন্তু ভাই এইসব কাজ করে, ফাইল ওপেনিং চার্জ নিতেছে, দেন ওরা আপনার আফটার ভিসা সার্ভিস চার্জ দিতেছে, যেটা কিন্তু লাগেই না কখনো। আর প্রত্যেকটা স্টুডেন্ট আমি বলবো যে সাইপ্রাস এমন একটা কান্ট্রি, এখানে কিন্তু আপনার ইউনিভার্সিটির ডিরেক্ট অ্যাপ্লাই থেকে ভালো হচ্ছে আপনি যদি এজেন্সির থ্রুতে করেন। কারণ সাইপ্রাসের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য নিজস্ব অথরাইজার আছে, যারা ডিরেক্ট কলেজের সাথে বা ইউনিভার্সিটির সাথে কথা বলে, কন্ট্যাক্ট করে। এন্ড দেন আপনাকে বলবো যে ওই এজেন্সিতে যান, ওই এজেন্সিতে গেলে আমাদের লোক আছে, তো ওইখানে যে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি একটা যে কোনো সাইপ্রাসের যে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে মেল করেন, ওরা ডিরেক্ট বলবে যে আমাদের অফিসিয়াল অথরাইজার ও, আপনি ওর কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন। তো ওদের, আমি মনে করি যে সাইপ্রাসে যারা আসতে চায় তাদের অবশ্যই উচিত যে অফিসিয়াল অথরাইজারদের কাছে যাওয়া, না ওই বিভিন্ন দালালের কাছে যাওয়া, যারা হচ্ছে আপনার টাকা মেরে দিবে ভাই। লিটারালি আমার হচ্ছে কি, আমি প্রচুর ঘুরছি, তো আমি একটা এজেন্সিতে অ্যাপ্লাই করছিলাম, আমি নাম নিতে ইচ্ছুক না, কারণ পরবর্তীতে একটু কথা হয়েছে না না, ওনাদের সাথে, তো আমি নাম। আমি আমার চ্যানেলে কোনো নাম টাম কোনো এজেন্সি নেই না, বিকজ আমি নিজেও ভুক্তভোগী, বাট আমি টিল নাও সেই এজেন্সিটার নাম কখনো মুখ দিয়ে উচ্চারণ করি নাই, সো আমিও, না বলাটাই বেটার। হ্যাঁ, তো আমিও চাচ্ছি যে আমি নামটা না নেই, কিন্তু ওরা বিভিন্ন বিভিন্ন ভাবে আহ, আমাকে আমাকে বলছে যে সাইপ্রাসে আসার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমাকে শুধু অফার লেটারের জন্য আমার আমার বিভিন্ন পেপার কালেক্ট করতে হবে, আমার বোর্ডে যে অ্যাটাস্টেশন করতে হবে। তো অ্যাটাস্টেশনটা আমি ভাবছি যে মেবি ওদের ওদের দিয়ে করানোটা ভালো হবে আমার, ঠিক আছে। তো এটা করানোর পরে ওরা বিভিন্ন ভাবে আমার বলতেছে এটা করার জন্য এত টাকা লাগবে, 4,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, এরকম। ভাই শুধু আমার অ্যাটাস্টেশনের পিছনে আমার প্রায় 15 থেকে 20 হাজার টাকা চলে গেছে, শুধু অ্যাটাস্টেশনের পিছনে। যেখানে আমি অফিসিয়াল অথরাইজার দিয়ে যখন আসলাম, ওরা আমার কাছ থেকে একটা টাকা নেয় নাই সাইপ্রাসে এখানে আসার জন্য, অ্যাটাস্টেশন করার জন্য কোনো টাকা নেয় নাই। শুধু আপনার কনসুলেট ফি ছিল, আর হচ্ছে ডিএসএল ফি ছিল। আর আমরা যখন আসি তখন একটা সিস্টেম ছিল যে ইন্টারভিউ দিতে হবে, মাস্ট বি। ঢাকাতে আপনার কনসুলেট অফিস আছে বনানীতে, তো ওইখানে যায় আপনার ইন্টারভিউ দিয়ে তারপর স্টিকার করে দেন আসতে হবে। তো ওইটার জন্য আপনার 12,000 সামথিং টাকার ছিল আমার, এতটুকুই আমার খরচ, আর বাকিটা হচ্ছে টিউশন ফি, এয়ার টিকেট আর শপিং। বুঝতে পারছি। সো বাংলাদেশে আপনার মানে সাইপ্রাসে আসার আগে পর্যন্ত যে এক্সপিরিয়েন্সটা ছিল, এটা প্রথমের দিকে একটু হ্যাসেলপূর্ণ ছিল, বিকজ প্রথম দিকে আপনি এজেন্সির হেল্প নিতে গেছেন, এটা আমরা বুঝলাম। এবং পরবর্তীতে জি ভাই। যখন ইউনিভার্সিটির সাথে আপনি ডিরেক্ট কানেক্ট হলেন, তারা আপনাকে তাদের অথরাইজড একটা প্ল্যাটফর্মের বা পার্সনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, যে আপনার পুরো প্রসেসটা করছে এবং অনেকটা হ্যাসেল ছাড়া। জি এতটুকু ভাই। আমরা বুঝতে পারলাম। সো জি পরে যে ভাই। বিষয়টা সেটা হলো, সাইপ্রাসের জার্নিটা আপনি শুরু করলেন এবং আপনি ভিসা পাইলেন, কারণ সবাই তো ভিসা পায় না, দেখা যাইতেছে যে আপনার মতো অনেকেই ভিসা পায়নি, এরকমও আছে। সো হুম। সাইপ্রাস যাওয়ার জন্য আপনার জার্নিটা কেমন ছিল বাংলাদেশ থেকে? মানে প্রসেসটা কিভাবে কিভাবে গেলেন, এটা আসলে বললে হবে কি, যারা আসলে ইন ফিউচার ট্রাই করতেছে তারা বিষয়টা বুঝতে পারবে যে আমি এই প্রসেসটা থেকে এইভাবে শুরু করব, করে আমাকে এইভাবে গিয়ে ওইখানে এয়ারপোর্টে ওইখানে ল্যান্ড করতে হবে। তো পুরো আচ্ছা, প্রসেসটা যদি একটু বলতেন। আচ্ছা, অবশ্যই ভাই। তো সাইপ্রাসের জন্য যে মেইন বিষয়টা হচ্ছে আপনার আইএলটিএস মাস্ট বি লাগবে। অনেক এজেন্সি আছে যারা বলবে যে আপনার আইএলটিএস ছাড়াই ওরা পাঠিয়ে দিবে, আহ এরা হচ্ছে ধান্দাবাজ ভাই। এরা হচ্ছে ধান্দা ধান্দা করে টাকা মারবে, ঠিক আছে। তো আপনার সাইপ্রাসে আসার জন্য আপনার মাস্ট বি আইএলটিএস লাগবে। আপনি যদি আইএলটিএস এর নিম্নতম 5 থাকে, 5 স্কোর থাকে, তাহলে হচ্ছে আপনি মেইন প্রোগ্রামে আসতে পারবেন। আর যদি এর এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনার ফাউন্ডেশন প্রোগ্রাম আছে, তো ওইটা হচ্ছে আপনি 1 বছর ওইটা করার পরে আপনি তারপর মেইন প্রোগ্রামে শিফট হতে পারবেন। যদি এটা না করেন যে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে আসছেন কিন্তু আপনি হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রামে উত্তীর্ণ হতে পারেন নাই, তখন আপনার হচ্ছে দেশে চলে যেতে হবে। অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে থাকে, তো আমি এটা দূর করে দিলাম যে আপনি যদি পাস না করতে পারেন আপনাকে কিন্তু দেশে ব্যাক যাইতে হবে ভাই। এটা এজেন্সিও বলে দিবে আপনাকে। এন্ড দেশে থেকে আপনার মেইন প্রসেসটা হবে, সবার প্রথম যেটা আপনার আইএলটিএস স্কোর যদি হাতে থাকে, আর আপনার বাকি যে ডকুমেন্ট গুলো ওগুলো সব যদি লিগাল থাকে ভাই, ইললিগাল না, অনেকে আছে ইললিগাল ডকুমেন্ট দিয়ে আপনার করতে চায় বাংলাদেশে। ভাই আপনি জানেন বাংলাদেশ, আপনি তো ছিলেন, আপনিও জানেন ভাই বাংলাদেশের পরিস্থিতি। তো এই জন্য আমি ডিরেক্ট সবগুলো বলে দিতেছি যে আপনার হচ্ছে ইন্টার কমপ্লিট করার পরে আপনার রেজাল্ট, মার্কশিট, যেই সব ডকুমেন্ট গুলো আছে আপনার নর্মালি আমাদের যে স্টাডি ডকুমেন্ট গুলো থাকে, এগুলো সবকিছু হচ্ছে কি আপনার এডুকেশন বোর্ড থেকে অ্যাটাস্টেশন করতে হবে। এগুলো অ্যাটাস্টেশন করার পর আপনার হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকেও অ্যাটাস্টেশন করাতে হবে। এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার এডুকেশন মিনিস্ট্রি, এন্ড দেন হচ্ছে ফরেন মিনিস্ট্রি।
এই তিনটা থেকে আপনার মাস বি অ্যাটাস্টেশন করাতে হবে। আপনি যদি অফিসিয়ালের কাছে যান তাহলে হচ্ছে ওনারা করে দিবে এটা। আপনি সবাই হয়তো বলতে পারে যে আমি বারবার অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভের কথা কেন বলছি, কারণ সাইপ্রাসে আসার জন্য একটা মাত্র ওয়ে কি, এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। আপনি নিজে কেন কষ্ট করবেন, যদি আপনার আরেকজন কইরে দিতেছে তাও ফ্রিতে ভাই, আপনার তো নিজের কষ্ট করার কোনো দরকার নাই, তাই না? রাইট। সবাই তো একটু হ্যাসেল ফ্রি চায়। তো এই জন্য হচ্ছে আমি একটু এজেন্সির কথা বলতেছি, কিন্তু আমি এজেন্সির নাম নিব না অবশ্যই, আমি কোনো এজেন্সিরই নাম নিব না। তো আপনি এগুলো করার পরে দেন হচ্ছে গিয়ে আপনি এজেন্সির কাছে, বা আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে যে কলেজে অ্যাপ্লাই করবেন এইসব ডকুমেন্ট দিয়া। তো এরপরে ওরা হচ্ছে আপনার অফার লেটার এন্ড দেন ইনভয়েসটা দিবে যে আপনার টোটাল কত টাকা খরচ। এটা দেওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে আপনার যে ফাইলগুলো আছে, যে ফাইলগুলো আপনি কনসুলেট অফিসে জমা দিবেন। এরপরে অফার লেটার আসার পরে কনসুলেট অফিসে জমা দিবেন। জমা দেওয়ার পরে ওরা যখন অ্যাটাস্টেশন করাই দিবে, দেন এই সব ফাইলগুলো আপনাকে ডিএসএল করে সাইপ্রাসে পাঠাইতে হবে। যে ইউনিভার্সিটিতে আপনি জমা দিয়েছেন আর কি, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, তো ওই ইউনিভার্সিটিতে আপনার ফাইলগুলো পাঠাতে হবে ডিএসএল এর মাধ্যমে। দেন ডিএচএল করার পরে আপনার হচ্ছে এরপরের বিষয় হচ্ছে আপনার টাকার বিষয়। এরপরে হচ্ছে আপনার টিউশন ফি পাঠাতে হবে। টিউশন ফি পাঠানোর পর আপনার এখানে হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে। অনেকেই আছে, যেমন আমার সময় আমি প্রায় ভাই অলমোস্ট 1.5 মাসের বেলায় আমি যে ব্লু পেপার পাইছি, যেটাকে বলে এন্টি পারমিট। সাইপ্রাসে আসার জন্য মেন বিষয়টা হচ্ছে এন্টি পারমিট। এটা হচ্ছে এখানে গভর্নমেন্ট দিবে আপনারে, আর এটা হচ্ছে ইস্যু করবে হচ্ছে আপনার ভার্সিটি। তো আপনি যে ইউনিভার্সিটি বা কলেজে আসবেন, ওরা হচ্ছে আপনার একটা সময় নিবে, টিউশন ফি পাওয়ার পর একটা সময় নিবে 1.5 থেকে 2 মাস, বা সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস সর্বোচ্চ। এটা আমি যেমন 1.5 মাসের বেলায় পাইছি, এর আগেও পাওয়া পসিবল, অনেকে আছে এর আগেও পাইছে। তো এটা করার পরে আপনি যখন এন্টি পারমিটটা পাবেন, যেমন বর্তমানে হচ্ছে ভিসা ইন্টারভিউ হচ্ছে না সাইপ্রাস আসার জন্য, আমি যতটুকু জানি ভাই। তো এরপরে হচ্ছে আপনার কনসুলেট অফিস থেকে ওদের নিজস্ব একটা পেজ আছে, ওইখানে আপনার লিস্ট আসবে, আপনার পাসপোর্টের নাম অনুযায়ী লিস্ট আসবে যে পাসপোর্টটা জমা দিতে হবে। পাসপোর্টটা জমা দিলে দেন ওরা হচ্ছে আপনার একটা সময় নিয়ে স্টিকার করে দেন আবার ওদের পেজে আপনার নামগুলো উল্লেখ করবে এবং পাসপোর্ট নাম্বার সহ, যে আপনার পাসপোর্ট হয়ে গেছে, স্টিকার শেষ, এখন আপনি চাইলে কনসুলেট অফিস থেকে কালেক্ট করতে পারেন। দেন বাকি প্রসেসটা আপনার জানা ভাই, এয়ার টিকেট কাটেন এন্ড শপিং টপিং কইরা দেশের বাইরে চলে আসেন। রাইট, মানে প্রসেসটা ততক্ষণ পর্যন্ত সিম্পল থাকে, ভিসা পাওয়ার মানে পরের প্রসেস গুলা একটু সিম্পল হয়, বাট ভিসা পাওয়ার আগের প্রসেস গুলো একটু হ্যাসেল হয় যদি আমরা সিস্টেম গুলা না জানি। কিন্তু আমি যতটুকু দেখছি প্রত্যেকটা কান্ট্রিতে যাওয়ার একটা প্রত্যেকটা রুলস থাকে, স্টেপ থাকে, বাট আমরা ওই স্টেপ গুলো না জানার কারণে আমাদের আসলে সমস্যাগুলো হয়। তো এই জন্য আমরা এত ডিসকাস করতেছি, যাতে করে এই স্টেপ গুলা মানুষ জানতে চায়। যেমন সাইপ্রাসে যদি কেউ যেতে চায়, আমি এতটুকু এক্সপেক্ট করব আপনার কাছ থেকে, যাতে করে এই একটা আমাদের পডকাস্ট বা আমাদের এই ভিডিওটাই তার জন্য এনাফ হয়, যে না তুমি ভাই এইভাবে প্রসেস করো, এটাই প্রসেস টিল নাও। এখন পরবর্তীতে যদি কোনো গভর্নমেন্ট আপডেট করে সিস্টেমে, তাহলে সেটা ডিফারেন্ট ফ্যাক্ট। সো জি ভাই। আমরা অলরেডি বিষয়টা বুঝতে পারছি, এবং ওনার কথা মতো যতটুকু আমরা বুঝলাম যে আপনি এজেন্সির কাছে যাবেন বা আপনাকে যেতে হবেই, বাট অবশ্যই সেটা ইউনিভার্সিটি অথরাইজড এজেন্সির কাছে যেতে হবে, যে এজেন্সিটা আপনাকে ফুল হেল্প করে ফার্স্ট টু লাস্ট। এমন কোন এজেন্সির কাছে আপনি যাবেন না যারা আসলে ওই ইউনিভার্সিটির সাথে কানেক্টেড না, এতে করে আপনার বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে সময়ের জি ক্ষতি ভাই। তো হবে। এতটুকু আমরা বুঝতে পারলাম টিল নাও। সো পরবর্তী যে বিষয়টা সেটা হলো, অ্যাজ এ স্টুডেন্ট আপনি সাইপ্রাসে আছেন, অনেক দিনই হয়ে গেল। সো আপনার সাইপ্রাসে যাওয়ার পরের অভিজ্ঞতাটা কেমন, যে অ্যাজ এ স্টুডেন্ট আপনি ওইখানে কি কি সুবিধা পাইতেছেন, যে সুবিধাগুলা আপনি চিন্তা করেছিলেন দেশ থেকে না আমি এই সুবিধাগুলো ওইখানে গিয়ে পাবো, ওই সুবিধাগুলো আপনি পাচ্ছেন নাকি তার থেকে বেশি পাচ্ছেন নাকি কম পাচ্ছেন? আহ, সাইপ্রাস আসার পরে ভাই, আপনি যখন দেশের বাইরে আসবেন, দেশের বাইরে আসার পরে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের মাথার ভিতরে জাস্ট একটাই টেনশন যে আমি জব পাবো কিনা। আমার কিন্তু মাথার ভিতরেও সেম 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 থিংটা ছিল যে আমি কবে জব পাবো। কিন্তু আমি আসলে জব খুঁজতাম না তেমন। আমি প্রথম অবস্থায় আসার পরে সাইপ্রাস এসে একটু ঘুরলাম, এটা গ্রিক সাইপ্রাস। তো এখানে অনেকটা জায়গায় আমি মোটামুটি ম্যাক্সিমাম শহরগুলাই ঘুরে ঘুরে ফেলছি ভাই। তো এরপরে যখন একটা স্টেজে আসলাম, তখন মনে হলো যে না, এখন আমার একটা জব দরকার। তো জবের জন্য প্রথম অবস্থাতে আমি যখন আসছি ভাই, আমি আসছিলাম হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ দেশ থেকে ফ্লাই করছি। ডিসেম্বরে 19-20 তারিখে এখানে এসে পৌঁছাইছি। তো এরপরে হচ্ছে গিয়ে আমি যে আমার ফার্স্ট জার্নিটা শুরু করছি, জবের জার্নি, এটা আমার জানুয়ারি 19 থেকে শুরু হয়েছে ভাই। এরপরে এখন পর্যন্ত চলতেছেই। তো
সাইপ্রাসে একটা স্টুডেন্ট আসলে, সাইপ্রাস না হোল ওয়ার্ল্ডে আপনি যেখানেই যান, যখন আপনি বাংলাদেশ থেকে বের হবেন আপনার মাথায় শুধু একটাই টেনশন যে আমি জব পাইয়া আমার নিজের খরচ বা আমার ফ্যামিলিকে দিতে পারবো কিনা, বা আমি টিউশন ফি পে করতে পারবো কিনা। তো এর ক্ষেত্রে আমি সাইপ্রাস আসার পরে যেটা দেখছি যে আমি যখন থেকে জয়েন করছি জবে, তো আমি বুঝলাম যে না, হ্যাঁ আমি পারবো। আমি দেশে দেশে টাকা না পাঠাইতে পারলেও কিছু মাস আর কি, প্রথম কিছু মাস যদি আমি টাকাটা নাও পাঠাইতে পারি, আমি কিন্তু আমার নিজের খরচ ইভেন আমার টিউশন ফি আমি খুব ইজিলি জমা জমা করতে পারবো এখানে। এতটুকু আমি বুঝতে পারছি। এন্ড আমি প্রথম অবস্থাতে করছিলাম পার্ট টাইম জব ভাই। আমি প্রতিদিন 4 ঘন্টা করতাম। বেতনটাও ছিল একটু কম, আমি বেতনের অ্যামাউন্ট না বলি। তো এখানে আসার পরে আরেকটা বিষয় যেটা, আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে অবশ্যই ভাই। জব জব কিন্তু ছোট বড় চিন্তা করলে কাজ হবে না। আমরা কিন্তু দেশে অনেকে চিন্তা করছি যে ওইখানে যা হয়তো অফিস টাইপের জব করবো, রেস্টুরেন্টে হাই কোয়ালিটি ম্যানেজার টাইপের জব করব, এরকমটা না ভাই। আপনাকে যে জব দিতেছে এইটাই বেশি। আপনার কিন্তু সাইপ্রাস আসার পরে আরেকটা বিষয় আমি ভুলে ভুলে গেছি বলতে। সাইপ্রাস আসতে হলে মানে আসার পরে কিন্তু আপনি সাথে সাথে জব করতে পারবেন না। এখানে কিছু নিষেধাজ্ঞা আছে। আপনাকে জবের জন্য পারমিশন নিতে হবে। আপনার এখানে ওদের যেখানে আপনি কাজ করবেন ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম রিকোয়ারমেন্ট, লাইক মাইগ্রেশন। আমার যেটা বর্তমানে যেটা আমার কমপ্লিট হয়েছে এটা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশনটা হচ্ছে কি, এখানে একটা স্থায়ী থাকার পারমিট, স্থায়ী 1 বছর স্থায়ী থাকতে পারবো আমি এখানে, এতটুকু পারমিট আমার আছে। তো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টে থাকে। অনেকের এটা চাই হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট, যে ওয়ার্ক পারমিট লাগবে। অনেক রেস্টুরেন্টে যাবে যেগুলো হচ্ছে আপনার একটু ব্র্যান্ড ব্র্যান্ড টাইপের, যে ওরা একটু হাই ক্লাসের, তো ওরা হচ্ছে আপনার পিঙ্ক কার্ড বা আপনার ওয়ার্ক পারমিট চাবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে। তো প্রথম অবস্থাতে আসার পরে ভাই আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি যে জবটা পাইতেছেন ওটাই আপনার করতে হবে। আপনি সাইপ্রাসে শীতের সময় খুবই কম জব থাকে। আমি সোজা বাংলা ভাষায় বলি ভাই, অনেক কম জব থাকে। অনেকেই যারা আসে যে ডিসেম্বরের দিকে আইসা হতাশ হয়ে যায় ভাই, যে আমি জব পাইতাছি না, আমি 2 মাস ধরে আছি এখানে জব পাইতাছি না। জব কিন্তু ভাই এটা কিন্তু তাকদিরে লেখা থাকে ভাই। আল্লাহর উপর যদি ভরসা রাখেন তাহলে হয়তো ইনশাল্লাহ পাবেন আপনি। কারণ অনেকে আছে যারা আমার আমার আগে আসছে, টিল নাও এখনো পর্যন্ত জব পায় নাই। ওরা জব খুঁজতেছে, ওরা করতেছে কিন্তু ছোট কাজ দেখে ওরা করতেছে না। আমি কিন্তু যেটা পাইছি ওটাতেই করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন একটা ভালো পর্যায়ে আছি। আর আমি বলবো যে সাইপ্রাস যদি আসেন, একটু যদি কষ্ট করেন, ইনশাল্লাহ টাকা কামাতে পারবেন। নিজের ভিতরে মনোবল রাখতে হবে ভাই। রাইট, সব জায়গাতে এরকম। আমি একটা জিনিস সবসময় যারা স্টুডেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় পড়তে যায় বা পড়তে যেতে চায়, আমি তাদেরকে একটা কথা বলি যে ভাই আপনি ফিজিক্যাল জবের থেকে একটু ডিজিটাল স্কিল গুলা নিয়ে আসেন। দেখা যাইতেছে যে ফিজিক্যাল জব পাইতে একটু অনেক বেশি টাফ, অনেক বেশি কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং জব পাওয়ার পরেও পরিশ্রমটা বেশি। সেক্ষেত্রে যদি আপনার মধ্যে ডিজিটাল স্কিল থাকে তাহলে আপনি অনায়াসে করতে পারবেন। বিকজ মানুষ ডিজিটাল স্কিল নিজের মধ্যে শিখে বাংলাদেশ থেকে যদি তারা করতে পারে, আপনি ওই সকল জায়গায় গিয়ে আপনি সেটাতে ভালো কিছু একটা করতে পারেন। সো আপনার কি মনে হয় যে যদি এরকম কোনো ডিজিটাল স্কিল, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, ওয়ার্ডপ্রেস হোক বা গ্রাফিক ডিজাইন হোক, ওই জিনিসগুলো যদি শিখে কেউ সাইপ্রাসে যায়, সেক্ষেত্রে আসলে কতটা তার কাজের ক্ষেত্রে বা তাকে কতটুকু এগিয়ে রাখবে অন্যদের থেকে, বা ডিমান্ডটা কেমন? এক্ষেত্রে এক্ষেত্রে আমি বলতে যাবো ভাই যে তাকে সে অনেকটা এগিয়ে যাবে। প্রথম অবস্থাতে সে এসে যে আমরা আমরা যে টেনশনটা ফেস করি, মানে আমাদের মাথার ভিতরে যে হেডেকটা থাকে যে জব পাবো কি পাবো না, এই হেডেকটা তার ফেস করতে হবে না। সে ঘরে বসে তার নিজে যে ডিজিটাল মার্কেটিং বা আদার্স যে কথাগুলো আপনি বললেন, ওগুলা যদি ও করতে পারে, ওই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। আর বিদেশের মাটিতে আসতে হলে আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনার স্কিল বিভিন্ন জিনিসের উপরে, লাইক এখানে রেস্টুরেন্ট আছে অনেক। সাইপ্রাস যেহেতু একটা টুরিস্ট কান্ট্রি আপনারা সবাই জানেন, তো এখানে কিন্তু রেস্টুরেন্টের অভাব নেই, অনেক রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা শহরে। তো আপনি যদি বারিস্তার কাজ কিংবা ওয়েটারের কাজ কিংবা পিৎজা বানানোর কাজ, বিভিন্ন ধরনের স্কিলটা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি ওই স্কিলটা এখানে এসে শো করতে পারেন, আপনাকে ওরা জবে নিবে। স্কিল থাকতে হবে ভাই, স্কিল যদি থাকেন অবশ্যই ভালো। এটা এটা দুনিয়ার সব জায়গাতেই। আর অ্যাজ এ স্টুডেন্ট আপনি ওইখানে সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন সাইপ্রাসে, মানে একটা স্টুডেন্ট হিসাবে? যেমন আমরা দুবাই কি ঘটতো, অ্যাজ এ স্টুডেন্ট আমরা ওইখানে গেলাম, আমাদের এমারত আইডিতে লেখা থাকতো যে ওয়ার্ক পারমিট নট অ্যালাউড। সো এই ধরনের সমস্যাগুলা থাকতো দুবাইতে। এবং আমি যখন জব করছি আমাকে লুকিয়ে জব করতে হয়েছে। এবং আমার আরো যে 2-1 জন পরিচিত আছে, বা টিল নাও আমি গতকাল একজনের সাথে কথা বললাম, উনিও ইনশাল্লাহ আসবে।
ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো ওনার কথা হলো, ভাই আমি যখন জব করতেছি ওকে ঠিক আছে, কোম্পানি আমারে হেল্প করতেছে, যখন রেট দিতে আসতেছে কোম্পানি আমারে বাইরে বের করে দিচ্ছে, তুমি একটু সাইডে যাও, এখন রেট হইতেছে। সো এই ধরনের সমস্যার কি আপনার সম্মুখীন হইতে হয়, নাকি আপনি খুব সুন্দর করে সবকিছু ম্যানেজ করতে পারেন? এই ক্ষেত্রে ভাই প্রথম অবস্থায় যখন এখানে হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ঠিক আছে। জব করার জন্য আপনার আপনি যেখানে জব করবেন ওই মালিকই আপনার ইন্স্যুরেন্স করে দেবে। তো সেক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে আপনার মাইগ্রেশন। মিনিমাম মাইগ্রেশন অনেকে আছে যে ওয়ার্ক পারমিট ছাড়াও নেয় না। এই জন্য আমি প্রথমে বলছি যে এখানে ওয়ার্কের জন্য মানে জব করার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকে ওদের। তো অনেক অনেক ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট চায়, অনেক ক্ষেত্রে চায় না। যেমন আমার বর্তমানে ইন্স্যুরেন্স আছে, আমার ইন্স্যুরেন্স হয়ে গেছে। তো এটা আমার নিজের বস করেছে। তো এই এখন আমাকে কেউ পুলিশের রেটের যে ভয়টা এটা আমাকে পাইতে হয় না। কিন্তু প্রথম অবস্থায় যখন আমার এইসব কোনো কিছুই ছিল না, তখন আমার নিজের মাথায় না থাকলেও আমার যে বস ছিল ওর মাথায় ছিল বিষয়টা। কারণ আমি এক্ষেত্রে আমি যতটুকু বিপদের সম্মুখীন হব এর থেকে বেশি বিপদের সম্মুখীন হবে কিন্তু ওর আমার যদি জরিমানা হয় 500 ইউরো, ওর জরিমানা হবে 3000 ইউরো। তো সেক্ষেত্রে এই হেডেকটা ওর, যে আমাকে জবে নিবে প্রথম অবস্থাতে এই হেডেকটা ওর থাকবে। তো ওই যদি ট্রাই করে, ওই যদি ওর সর্বোচ্চটা দেয়, যেমন এখানে যারা সিপ্রিয়র আছে বা এখানে কিন্তু গ্রিসের মানুষ অনেক বেশি, তো ওদের একটু আলাদা পাওয়ার আছে বিভিন্ন জায়গায়। আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে যেমন নেতাদের একটা পাওয়ার থাকে, তো ওদের কিছু পাওয়ার আছে, ক্ষমতা আছে। তো ওরা যদি চায় আপনার ইন্স্যুরেন্সটা করে নিতে পারে। তো ইন্স্যুরেন্স করার পর আপনার কোনো ভয় থাকে না ভাই, আপনি লিগালি জব, মানে আপনি লিগাল হয়ে গেছেন জবের ক্ষেত্রে। আর আমাদের আইডি কার্ডে ওরকম কোনো কিছু মেনশন করা থাকে না যে আপনি জবের জন্য অ্যালাউ না বর্তমানে, বা জব পারমিট নট অ্যালাউ, এরকম কোনো কিছুই থাকে না ভাই। এটা আমাদের জন্য একটা সুবিধা। বুঝতে পারছি। এখানে আরেকটা বিষয়, আমি প্রথমে যখন শুরু করছিলাম তখন আপনি একটা কথা বলছেন, শুধুমাত্র আপনি না, এটা আমি নিজে হুমায়ুনও বলি, এবং আমার সাথে এ পর্যন্ত অনেক কয়জনের কথা হইছে, সবারই ভিডিও চ্যানেলে আসতেছে। তো তাদের একটাই কথা যে দেশের অবস্থা, দেশের অবস্থা, দেশের অবস্থা। তো এই দেশের অবস্থা এবং আপনার সাইপ্রাসের যে অবস্থা, এই যে ডিফারেন্টটা কতটুকু মনে হয় যে আসলে আমি যদি দেশে কিছু করতাম তাহলে হ্যাঁ এই জিনিসগুলো থেকে আমি বঞ্চিত হইতাম, বাট এখন সাইপ্রাসে আছি, আমার হয়তো রাস্তাগুলা খুলে গেছে, আমি হয়তো ওই মানে সুযোগটা পাবো যে সুযোগটা আমি খুঁজতেছিলাম, বা অ্যাজ এ স্টুডেন্ট আমার যে সুযোগটা পাওয়া উচিত। তো এই যে মানে কম্প্যারিজনটা একটু আমারে বুঝান তো, যে আসলে কোন জিনিসগুলা দেশের থেকে আপনি বেটার পাইতেছেন সাইপ্রাসে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে? অবশ্যই ভাই, আমি প্রথম অবস্থাতেই আসি। আপনি দেশে যখন বাংলাদেশে আপনি একটা স্টুডেন্ট হিসাবে আপনি দেখবেন যে অনেকেই আছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা পাতা এখনো জবের জন্য ঘুরতেছে, কিন্তু জব পাইতেছে না ভাই। পাইলেও একটা সর্বনিম্ন মিনিমাম একটা বেতনের জব পাইতেছে ভাই। এখানে আসার পরে আপনি মোটামুটি আপনি নিজেও একটা ভালোভাবে জীবনযাপন করতেছেন। হ্যাঁ অবশ্যই আপনি কাজ করতেছেন, হার্ড ওয়ার্ক করতেছেন, কিন্তু আপনি মাস শেষে যে স্যালারিটা পাবেন ভাই, ওই দিন কিন্তু আপনার ঈদ। আমি লিটারেলি আমি ভাই 30 দিন 29 দিন কষ্ট করি, একদিন আমার জন্য ঈদ। বাংলাদেশে থাকতে বাংলাদেশে থাকতে কতজন স্টুডেন্ট বলতে পারবে যে এই কাজটাও করছে, ও কত টাকা ইনকাম করতেছে ভাই। যাদের বাপের আছে বাংলাদেশে, বিষয়টা হচ্ছে এরকম, একটু মানে মুখটা একটু অন্যরকম হয়ে যায় ভাষাটা হয়তো, বাট এটা বলতে হয় যে যাদের বাপের আছে তারাই বড় ভাই, যাদের বাপের নাই তাদের কিচ্ছু নাই। ঠিক আছে, আপনি বাংলাদেশে হচ্ছে সর্বোচ্চ কি হলো, সর্বোচ্চ একটা স্টুডেন্ট হিসাবে হয়তো মাসে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে এসে কিন্তু আপনি নিজের খরচ চালাচ্ছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, ইভেন আপনি আপনার যে শখ গুলো আছে, আপনি টিউশন ফি তো দিচ্ছেনই, অবশ্যই দিচ্ছেন, এটা তো আর বাসা থেকে নিয়ে আসতেছেন না। আর আপনার শখ গুলো পূরণ করতে পারতেছেন, বাংলাদেশে থাকলে অবশ্যই তা পারতেন না। আর আরেকটা মেইন বিষয় যেটা বাইরে, আমি বাংলাদেশের বাইরে এসে যেটা ফেস করছি, যে এখানে রাজনৈতিক অবস্থার সাথে স্টুডেন্টদের কোনো মিল নাই। তারা রাজনীতি নিয়ে লাফালাফি করে না ভাই। বাংলাদেশে আপনি দেখবেন যে বিভিন্ন বর্তমানে স্কুল কলেজের পোলাপানরা ভাই রাজনীতি নিয়ে লাফালাফি করতেছে, ও অমুক দলের লোক, ও অমুক দলের লোক। এইসব একটা স্টুডেন্টের ভিতরে যখন ভাই আপনার পলিটিক্স ঢুকে যায় না, তো ওর ক্যারিয়ারটা অন্যদিকে চলে যায় ভাই। তখন ওই আর স্টাডির ভিতরে থাকে না। আর এর এর আর এর মাঝখানে আপনি দেশের পরিস্থিতি ভাই সবাই, মানে আমি কি বলবো, এখন বর্তমানে আমার কিছু ফ্রেন্ড আছে, আমার একটা ফ্রেন্ড আছে, আমি নাম বলতে চাচ্ছি না, ওর আইএলটিএস এর স্কোর 7, রিসেন্ট এক্সাম দিছে, ওর কোনো স্টাডি গ্যাপ নাই। ওই চিন্তা করতেছে যে আমি এখন কিভাবে দেশের বাইরে চলে যাব।
ওই এইখানে আসতে ওই এইখানে আসতে চাইতেছে। আমি ওরে বলছি যে তুই মামা একটু টাইম নে, একটু টাইম না, তুই একটা ভালো দিকে ট্রাই কর। ওই বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, আমি এখানে দেশে থেকে কি করবো, পরবর্তীতে আরো বড় সমস্যায় পড়ে যাই। তো এই জন্য আমি মানে আমি ওর ইনশাল্লাহ আমি একটা ভালো গাইডেন্স দিয়া তারপর হচ্ছে এখানে নিয়ে আসবো। আর যেহেতু নিজের ফ্রেন্ড, অবশ্যই ভালো কিছুই চিন্তা করবো ওর জন্য। কিন্তু ওই দেশে থেকে আপনি একটা ভালো স্টুডেন্ট, ওর এইচএসসি এসএসসি রেজাল্ট ভালো, আইএলটিএস এর স্কোর ভালো, এরপর ওই দেশে থেকে টেনশন আছে যে ও দেশে থেকে কি করবে। সেক্ষেত্রে আমি তো দেশের বাইরে আছি এখন বর্তমানে ভাই। রাইট। সো সামগ্রিক দিক থেকে বাংলাদেশের অবস্থা স্টুডেন্টদের জন্য একটু খারাপে বলতে গেলে, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বলাটা ঠিক না, কিন্তু যেহেতু দেশ নিয়ে যার চিন্তা করে, আমি আমি ট্রুলি স্পিকিং একটা জিনিস শেয়ার করি। সেটা হলো আমি দুবাই থেকে এ পর্যন্ত বাংলাদেশে আসছি 2 বার। বুঝতে পারছেন? সো আমি যখন মানে ফ্লাইটে চড়ে, আমার এটা ইন্ডিয়া থেকে ফিল হইতো না, কারণ ইন্ডিয়া থেকে আমি ইন্টারন্যাশনাল বর্ডারটা ক্রস করতাম না। আমি কি করতাম, ইন্ডিয়া থেকে মেনাপোল বর্ডার বা আমাদের গেডে বর্ডার ছিল, এগুলা দিয়ে আমি বাই রোড আসতাম। তারপর আমি দেখা যাচ্ছে যে আপনার অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত ফ্লাইটে আসলাম, তারপর ইয়েতে আসলাম, কারণ আমাদের ফ্লাইট ক্লিয়ার অনেক বেশি ছিল কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। তো যখন মানে বাংলাদেশের বর্ডারটা দেখা যায় যে নিচে থেকে, যে এখন কলকাতা থেকে মানে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে বাংলাদেশের বর্ডারে প্লেনটা ঢুকলো, তখন একটা অন্যরকম ফিল হইতো। সো দেশের বাইরে যারা থাকে এটা সবার ক্ষেত্রে হয় আই থিংক। আপনি এখনো ব্যাক করেন না, ব্যাক যখন করবেন তখন মনে হবে যে না, এখন আমি যদি প্লেনটা উপরে ক্র্যাশও করে আমার কোনো আর আফসোস নাই, আমি বাংলাদেশ অন্তত পড়তেছি। হ্যাঁ ভাই, আমার নিজের আমি আমি নিজেও চাচ্ছি ভাই বাংলাদেশে, মানে আমার এরকম একটা ইন্টেনশন হয়ে গেছে যে আমি যদি একটা ভালো একটা অ্যামাউন্ট জমা করতে পারি আমার অ্যাকাউন্টে, তো আমি বাংলাদেশে অবশ্যই যাব, একটু দেখার জন্য হলেও যাব। কিন্তু ভাই বাংলাদেশে থাইকা যে নিজের ক্যারিয়ারটা করবো, ক্যারিয়ার করার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশে থেকে আমি কখনো, আমি জানি আমি যতটুকু ফেস করছি বাংলাদেশে থাইকা, যে আমি ক্যারিয়ার করতে পারবো না ওইখানে। আমার ক্যারিয়ার যদি করতে হয়, আমার নিজেকে যদি বিল্ড করতে হয়, তাহলে অবশ্যই আমাকে দেশের বাইরে আসতেই হবে। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু দেশের যে পরিস্থিতি, এই অবস্থা আমি দেখতে পারি না ভাই, এটা আমার সহ্য হয় না। এ আহ, আমরা 5ই আগস্টে, আমিও কিন্তু 5ই আগস্টে ছিলাম ভাই বাংলাদেশে, যখন এত কাহিনী হলো তখন কিন্তু আমিও আমি একজন স্টুডেন্ট ভাই। এজ এ স্টুডেন্ট আমি কিন্তু দৌড়ানিও খাইছি, পুলিশের হাতে দৌড়ানিও খাইছি। তো আমি কিন্তু ওইখানেও ছিলাম, এত কিছু করছি দেশের জন্য। কিন্তু এরপরে বর্তমান বাংলাদেশে আমি যখন আমার ফেসবুকে নিউজ ফিড ঘুরি, তখন দেখি মানে দেশে একটু খারাপ, দেশের চাঁদাবাদী, অমুক জায়গায় চাঁদাবাদী হচ্ছে, অমুক জায়গায়। আজকে রিসেন্ট একটা খবর দেখতেছি, একটা স্টুডেন্টে আপনার বুকের ভিতরে ছুরিকাঘাত করে মাইরা ফেলছে সামান্য একটা হ্যাঁ, হ্যাঁ, কারণে। হ্যাঁ। তো মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গেছে ভাই বাংলাদেশে? এইখানে আপনি একজন স্টুডেন্ট কেন, এখানে যদি আপনি একজন মানুষকে রাস্তায় দাঁড়ায় যদি একটা চড়ও দেন ভাই, নগদে পুলিশ চলে আসবে ভাই। আপনি বাংলাদেশে আপনি কখনো শুনছেন যে একটা আপনার মানি ব্যাগ হারাই গেছে, ওই মানি ব্যাগটা সেকেন্ড টাইম আপনি পাইছেন ওই জায়গায়, মানে ধরেন আপনি ঢাকা শহরের ভিতরে আপনার মানি ব্যাগটা ভাই পকেট থেকে পড়ে গেছে, আপনি ওই মানি ব্যাগটা ফেরত পাওয়ার চিন্তা ভাবনা রাখেন আপনার মাথায়? এটা রাখি না, কিন্তু কিছু জিনিস ঘটে যেগুলা অনেক বেশি ভাইরাল হয়, যে না টাকা পাইছে, ওটা ফেরত দিচ্ছে, এগুলা খুবই ম্যাজিক্যাল, রেয়ার। ম্যাজিক্যাল। এটা রাইট। এটা যদি আপনার সাথে একটা ম্যাজিক ঘটে তখন। এইখানে আমার নিজে আমি আমি সাক্ষী ভাই, আমাদের সাথে একটা বড় ভাই, আমরা অ্যাকচুয়ালি মাসল ঘুরতে যাব, এরকম টাইমে উনি মানি ব্যাগটা হারাই ফেলছে। আধা ঘন্টা পরে উনি পুলিশ স্টেশনে গেছে, নিয়ার বাই একটা পুলিশ স্টেশন, ওইখানে গেছে। ওইখানে যায় দেখে ওনার মানি ব্যাগ অলরেডি পুলিশ স্টেশনে চলে গেছে অলরেডি। উনি যাওয়ার পরে ওনারা জাস্ট কিছু আহ, জিজ্ঞাসা করছে যে আপনার মানি ব্যাগে কি কি ছিল, উনি সঠিক তথ্য দিয়েছে, ওনার কাছে মানি ব্যাগ হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো এটা হচ্ছে পরিস্থিতি, যেটা বাংলাদেশে আপনি চিন্তা চিন্তা করা বিরল ভাই, আপনি চিন্তা করতে পারবেন না এই বিষয়গুলো। বুঝতে পারছি। সো দেশ নিয়ে চিন্তা করার মতো আমাদের এখন ওইরকম ইয়ে হয় না। ইনশাল্লাহ আমরা সবাই যারা দেশের বাইরে আছি, সবাই নিজেদের ওইরকম ক্যাপাবিলিটি তৈরি করে হয়তো দেশের জন্য ভালো কিছু করতে পারবো ইন ফিউচার। সো ওগুলা নিয়ে আমরা চিন্তাই করি। আপাতত কথা আমরা না বলি, আমরা নিজেদেরকে ডেভেলপ করার পিছনে বেশি সময় দিই। সো পরের যে বিষয়টা সেটা হলো, সাইপ্রাসে যারা আসতে চায় অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনার জন্য, তাদের জন্য আপনি কি বলবেন, যে তারা কোন ওয়েতে বা কিভাবে করলে তারা ভালোভাবে ওইখানে যেতে পারবে, ও কি ধরনের যোগ্যতা তাদের থাকা দরকার যাতে করে তাদের ভিসাটা রিজেক্ট না হয়? এক্ষেত্রে আমি বলতে চাই ভাই, সাইপ্রাসে আমি যখন আসি তখন অলমোস্ট 100% ভিসা রেসি হয়েছিল, 99%। খুব কম, দু একজন স্টুডেন্ট ছাড়া বাকি সবাই হচ্ছে আপনার ভিসা হয়ে যেত। ইভেন বর্তমান পরিস্থিতিটা আমি জানি না ওরকম, বর্তমান ভিসার অবস্থা কি। অনেকে এখন কিন্তু নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করছে, অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। তো আমরা বাঙালি হচ্ছে
যেখানে দেখতেছি একটু বেশি সেখানে কিন্তু যাওয়ার সবসময় ট্রাই করি ভাই। তো এই ক্ষেত্রে সাইপ্রাস আপনি আসতে পারেন। আপনি যদি আপনার ভিতরে যদি মনোবল থাকে যে না আপনি দেশের বাইরে চলে যাবেনই, আপনার কাছে কোনো ওয়ে না, আপনার দেশের বাইরে যাইতেই হবে, তো আপনি সাইপ্রাস অবশ্যই চুজ করতে পারেন। সাইপ্রাস একটা ভালো ভালো দেশই মোটামুটি। আপনি জবও করতে পারেন যদি আপনি ভালোভাবে খুঁজেন। ইভেন প্রত্যেকটা জায়গায় একটা বিষয় চলে কি ভাই, রেফারেন্স। আপনিও জানেন রেফারেন্সে কিন্তু জব হয় প্রচুর। তো আপনি ট্রাই করবেন অবশ্যই, যারা যদি আপনি দেশে থাকেন, বর্তমানে যদি দেশে থাকেন, যারা সাইপ্রাস আছে তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন তৈরি করার। যদি আপনি উনি যদি একটা আজকে ভালো পরিস্থিতিতে থাকে, ভালো একটা জায়গায় যদি জব করে, তাহলে উনি যদি আপনাকে রেফার করে অবশ্যই আপনি জব পাবেন। তো আপনি যদি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করেন আর আপনি যদি সব পদ্ধতিগুলো অবলম্বন করেন ভাই, কোন কোন ভাবে আমি যেগুলো বলছি পেছনে আর কি, যে ওইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আর আপনি যদি ভিসাটা পান, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। সাইপ্রাস একটা ভালো জায়গা। রাইট। সো আমরা অলরেডি একদম শেষের দিকে চলে আসছি, বিকজ আমরা যতটুকু ইনফরমেশন নেওয়ার দরকার ততটুকু ইনফরমেশন নিয়ে ফেলছি। এখন যেহেতু শেষের দিকে, আপনাকে ধন্যবাদ দিব না। আপনাকে মানে কি বলবো, আমি বলা উচিত না, বিকজ আপনি সময় দিচ্ছেন। কারণ দেশে বাইরে যারা থাকে তাদের কাছে, প্রত্যেকের কাছে টাইমের একটা ভ্যালু আছে। সো আপনি ফ্রি ছিলেন 6টা পর্যন্ত আপনার সময়ের। সো আপনি সেটা বলছেন আমাকে, লিস্ট আমরা বসলাম এবং কথা বললাম। ইনশাল্লাহ এর মাধ্যম দিয়ে যারা অন্তত সাইপ্রাসে ট্রাই করতেছে তারা কিছু হইলেও ইনফরমেশন এখান থেকে পাবে। আমার মূলত মেন কাজটা হলো প্রসেসটা মানুষের কাছে পৌঁছানো, যাতে করে তাদেরকে মিসগাইড করা না হয়। কারণ আমি হুমায়ুন ওই জায়গা থেকে ভুক্তভোগী। আমরা দুবাই যতজন ছিলাম সবাই আমরা ভুক্তভোগী, এবং এট দ্য এন্ড অফ দ্য টাইমে আমি একটা জিনিস দেখলাম যে মানুষকে তথ্য দেওয়ায়, তথ্যের বিভ্রান্তির মধ্যে ফালেই আসলে মানুষের সাথে বিভিন্ন ধরনের স্ক্যাম বা বিভিন্ন ধরনের জিনিসগুলো ঘটে থাকে। সো আমি এই জন্য এই জিনিসটা নিচ্ছি যে আপনি সাইপ্রাস থেকে আসেন, আরো বিভিন্ন কান্ট্রির সবাইকে আসলে নিয়ে আসার চেষ্টা করতেছেন। এন্ড লিস্ট আপনি আজকে আসলেন, হয়তো সামনের দিনে অন্য কেউ আসবে। সো এইভাবে চলতে থাকবে যতদিন বেঁচে আছি। সো যাই হোক, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। যদি কখনো বাংলাদেশে আপনি আসেন, আমি যাই, তাহলে অবশ্যই কথা হবে। এন্ড যদি সময় ইনশাআল্লাহ। সুযোগ করতে পারি, তাহলে যেহেতু আপনাদের সাইপ্রাসের কোম্পানির সাথে রিমোট জব করার সুযোগ হয়েছে, সো ইনশাল্লাহ কখনো যদি কপালে থাকে যাওয়ারও ইচ্ছাটা পূরণ হবে। ওকে। এন্ড আমি আশা করব আপনি ওইখান থেকে শেষ করেন, আপনার গ্রাজুয়েশন এন্ড মাস্টার্স করেন সাইপ্রাস থেকে আরো ভালো একটা কান্ট্রিতে, সেটা ইউএসএ হোক। আপনার বড় ভাই আছে অস্ট্রেলিয়াতে, আমার মনে হয় যে আপনার ফিউচার প্ল্যান অস্ট্রেলিয়ায় হবে। সো অল দ্য বেস্ট আপনার জন্য। এন্ড থ্যাংক ইউ। শেষে যদি কিছু বলেন আমার অডিয়েন্সদের জন্য যারা আসলে আমাদের দেখতেছে। আমি এতটুকুই বলতে চাই ভাই, কখনো মিসগাইড হবেন না। আপনাকে অনেকেই ভুল তথ্য দেওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে আছে ভাই। তো আপনি ট্রাই করেন। আপনি তো সবার প্রথমেই ভাইয়ের ভিডিওটা দেখবেন না, তো আপনি অনেক ভিডিও পাবেন। এর মাঝখানে আপনি ট্রাই করবেন অথেন্টিক নিউজগুলো জানার জন্য। সবসময় ট্রাই করবেন অথেন্টিক ভাবে প্রসেসটা করার জন্য। আপনাকে মিসগাইড করার জন্য বহুত মানুষ রাস্তায়, ইভেন এজেন্সিতেও বসে আছে, যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকা মেরে দেবে। তো এইসব থেকে সাবধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। And thank you so much everyone, those who are already watching this video till now. And যদি ভালো লেগে থাকে, বাকি কাজগুলো আমি কখনো বলি না কি করতে হবে, ওটা সিঙ্গেল ভিডিও যখন করি তখন বলি। So আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা আমরা বাংলাদেশের বাইরে থাকি বা থাকতেছি বা যে যে কাজটাই করতেছি, আমাদের জন্য দেশ নিয়ে অনেক চিন্তা হয়, দেশ নিয়ে আমরা ভাবি, কারণ দেশ আমাদেরই। আমরা বছরে বা 2 বছর 3 বছর পর একবার করে যাই দেশে, ঘুরতে যাই, থাকতে যাই। মানে এক কথায় দেশ আমাদের কাছে একটা শ্বশুর বাড়ির মতো। So আমরা বিদেশ জি থেকে ভাই। কিছু নিয়ে দেশকে নিয়ে যে দিতে চাই, এবং আমরা আবার আমাদের জায়গায় চলে আসতে চাই, হ্যাঁ। এতটুকু। যাই হোক, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে অন্য কারোর সাথে দেখা হবে, এন্ড যা করার দরকার সামাজিক কাজে আপনারা লেগে পড়েন। এন্ড এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাও, টাটা।